নাফ নদীকে রাতে খুব নিরীহ মনে হয়। অন্ধকারের ভেতর ধীরে বয়ে চলা জল, দূরে পাহাড়ের কালো রেখা, মাঝে মধ্যে সীমান্তরক্ষীদের সার্চ লাইট। বাংলাদেশের পরে টেকনাফ, ওপারে মিয়ানমারে রাখাইন। একসময় নদীর ওপারের গ্রামগুলোতে ছোট ছোট আলো দেখা যেত। এখন অনেক জায়গায় আলো নেই। আছে যুদ্ধ, পরিত্যক্ত জনপদ এবং বদলে যাওয়া নিয়ন্ত্রণ রেখা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মাটির আলো নিভে গেলেও আকাশ থেকে এই অঞ্চলকে দেখার আগ্রহ বেড়েছে। আমেরিকার উপগ্রহ, চীনের কৌশলবিদ, ভারতের নিরাপত্তা বিশ্লেষক, সবার মানচিত্রে কক্সবাজার এখন আগের চেয়ে উজ্জ্বল। সাধারণ চোখে এখানে বিশ্বের বৃহত্তম শরণার্থী জনপদ, বা সত্রিপলের ঘর, খাদ্যের অপেক্ষা, কাদামাখা পথ এবং স্বদেশে ফেরার অনিশ্চয়তায় আটকে থাকা 10 লাখের বেশি মানুষ। কিন্তু পরাশক্তির মানচিত্রে কক্সবাজার কেবল একটি মানবিক সংকট নয়। এর পূর্বে যুদ্ধবিধ্বস্ত রাখাইন, দক্ষিণে বঙ্গোপসাগর, একটু দূরে চীনের কিয়াও কফিউ গভীর সমুদ্রবন্দর ও জ্বালানি করিডোর, অন্যদিকে ভারতের সিত্তে বন্দর ও কালাদান প্রকল্প। সমুদ্রের আরও গভীরে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশল, মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তাই প্রশ্ন উঠছে, পরাশক্তিগুলো কি সত্যি শুধু রোহিঙ্গাদের দুর্দশা দেখছে, নাকি শরণার্থী শিবিরের ওপর দিয়ে তারা দেখছে বঙ্গোপসাগরের এমন একটি মানচিত্র যেখানে আগামী দশকের ক্ষমতার লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? 2017 সালে যখন লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল, তখন ধারণা ছিল এটি সাময়িক মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক চাপ তৈরি হবে, মিয়ানমার নাগরিকত্ব ও নিরাপদ নিশ্চিত করবে, মানুষ একসময় নিজ ভূমিতে ফিরে যাবে। কিন্তু 9 বছর পর কক্সবাজারের শিবিরগুলো আর সাময়িক কোনো তাঁবুর শহর নয়। উখিয়া ও টেকনাফে বিস্তৃত 33টি ঘনবসতিপূর্ণ শিবির এখন একটি আলাদা ভূগোল। এখানে নতুন প্রজন্ম জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, অথচ মিয়ানমারকে শুধু বাবা মায়ের গল্পে চিনছে। 2026 সালের মানবিক পরিকল্পনায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠী মিলিয়ে 16 লাখ মানুষের জন্য $71 কোটি বেশি সহায়তা প্রয়োজন হিসাব করা হয়েছিল। অথচ আন্তর্জাতিক অর্থায়ন কমছে, খাদ্য, চিকিৎসা ও শিক্ষা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে রাখাইনের নতুন সংঘাত। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির যুদ্ধের কারণে আরও মানুষ বাংলাদেশের দিকে এসেছে। নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হওয়ার বদলে সীমান্তের ওপারে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণই ভেঙে পড়ছে। ফলে কক্সবাজার এখন শুধু শরণার্থীদের আশ্রয়স্থল নয়, এটি মিয়ানমারের যুদ্ধ, বাংলাদেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহায়তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক বাস্তবতা। আর কোনো সংকট যখন দীর্ঘস্থায়ী হয়, তখন মানবিক সাহায্যের পাশাপাশি সেখানে এসে বসে গোয়েন্দা আগ্রহ, কূটনৈতিক দর কষাকষি এবং পরাশক্তির হিসাব। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ বছরের পর বছর মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত বাস্তবে নেবে কে? রাখাইনের বড় অংশ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের অধিকাংশ এলাকায় এখন আরাকান আর্মির শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। মংডু সহ বহু গুরুত্বপূর্ণ এলাকা মিয়ানমার সেনাবাহিনীর হাতছাড়া। রাখাইনের ভেতরে নতুন এক বাস্তব শাসন ব্যবস্থা গড়ে তুলছে বিদ্রোহী গোষ্ঠীটি। অর্থাৎ নেপিডো কোনো চুক্তিতে স্বাক্ষর করলেও মাঠে সেটি বাস্তবায়নের জন্য আরাকান আর্মির সম্মতির প্রয়োজন হতে পারে। আবার শুধু আরাকান আর্মির সঙ্গে সমঝোতা করলেও মিয়ানমারের কেন্দ্রীয় সরকার সেটিকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলতে পারে। বাংলাদেশ তাই একটি অস্বস্তিকর ত্রিভুজে আটকে গেছে। একদিকে মিয়ানমার সরকার, অন্যদিকে আরাকান আর্মি, মাঝখানে রোহিঙ্গা জনগোষ্ঠী। এই বাস্তবতায় রাখাইনে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য বাংলাদেশ হয়ে একটি করিডোর তৈরির আলোচনা সামনে আসে। সমর্থকরা বলছেন, এতে ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য ও ওষুধ পৌঁছাবে এবং নতুন শরণার্থীর ঢল কমতে পারে। কিন্তু সমালোচকদের ভয় অন্য জায়গায়। মানবিক করিডোর একবার চালু হলে তার নিরাপত্তা দেবে কে? পণ্য পরীক্ষা করবে কে? সীমান্তের ওপরে কার হাতে সহায়তা তুলে দেওয়া হবে? আর করিডোর আক্রান্ত হলে বাংলাদেশ কি মিয়ানমারের গৃহযুদ্ধে অজান্তেই একটি পক্ষ হয়ে যাবে? মানবিকতার দরজাটি তাই খুলতে সহজ, কিন্তু দরজার ওপাশে কে দাঁড়িয়ে আছে সেটিই সবচেয়ে বড়। কক্সবাজার থেকে খুব দূরে নয় রাখাইনের কিয়াও কফিউ। এইখানে চীন গভীর সমুদ্র বন্দর, অর্থনৈতিক অঞ্চল এবং জ্বালানি করিডোর তৈরি করছে। বঙ্গোপসাগর থেকে পাইপলাইন চলে গেছে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত। এই পথ বেইজিংয়ের কাছে সাধারণ কোনো অবকাঠামো নয়, এটি ভারত মহাসাগরে প্রবেশের বিকল্প দরজা। মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে আসা জ্বালানির একটি অংশ এই পথে চীনে পৌঁছাতে পারে। এতে মালাক্কা প্রণালীর ওপর বেইজিংয়ের অতিরিক্ত নির্ভরতা কিছুটা কমে। কিয়াও কফিউ অস্থির হলে চীনের বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও ভারত মহাসাগরীয় পরিকল্পনা সবকিছু ঝুঁকিতে পড়বে। তাই চীন মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্ক রাখে, আবার রাখাইনের বাস্তব শক্তিগুলোর গতিবিধিও গভীরভাবে পর্যবেক্ষণ করে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন বহুবার মধ্যস্থতার চেষ্টা করেছে, কিন্তু বেইজিং এমন কোনো সমাধান চাইবে না যা রাখাইনে তার প্রকল্পকে অস্থিতিশীল করে দেয়। তার প্রথম অগ্রাধিকার মানবিক ন্যায় বিচার নয়, কৌশলগত স্থিতিশীলতা। এই কারণে কক্সবাজারে অস্থিরতা চীনের জন্য একই সঙ্গে সমস্যা ও সুযোগ। সমস্যা কারণ সীমান্তের সংকট তার করিডোরকে ঝুঁকিতে ফেলতে পারে। সুযোগ কারণ সমাধানের চাবিকাঠি হাতে রাখলে বাংলাদেশের ওপর বেইজিংয়ের কূটনৈতিক প্রভাব বাড়ে। ঢাকা যতবার রোহিঙ্গা প্রত্যাবাসনে
প্রয়োজনের জন্য চীনের দিকে তাকায়, চীন ততবার বঙ্গোপসাগরের মানচিত্রে আরেকটু শক্ত অবস্থান নেয়। চীন যেখানে কিয়াও কফিউ রক্ষা করতে চায়, ভারত সেখানে বাঁচাতে চায় কালাদান বহুমুখী পরিবহন প্রকল্প। কালাদান প্রকল্পের লক্ষ্য কলকাতা থেকে সমুদ্রপথে মিয়ানমারের সিতে বন্দর, সেখান থেকে নদী ও সড়ক পথে ভারতের মিজোরামকে যুক্ত করা। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পাঠানোর জন্য চিকেন স্নেক নামে পরিচিত সরু শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমবে। কিন্তু সিতে ও কালাদানের আশেপাশেও আরাকান আর্মির উত্থান ঘটেছে। ফলে ভারতকে এখন শুধু মিয়ানমার সরকারের সঙ্গে নয়, মাঠের নতুন শক্তির সঙ্গেও হিসাব করতে হচ্ছে। বাংলাদেশের সঙ্গে চীনের প্রতিরক্ষা, বন্দর ও অবকাঠামো সহযোগিতা যত বাড়ে, দিল্লির উদ্বেগও তত গভীর হয়। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বঙ্গোপসাগরে চীনের উপস্থিতিকে শুধু বাণিজ্য হিসেবে দেখেন না। তাদের আশঙ্কা, আজকের বাণিজ্যিক সুবিধা ভবিষ্যতে গোয়েন্দা বা সামরিক সক্ষমতায় রূপ নিতে পারে। এই মানচিত্রে কক্সবাজার অত্যন্ত সংবেদনশীল। এর একদিকে রাখাইন, অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চল, সামনে বঙ্গোপসাগর। এখানে বড় কোনো বিদেশি উপস্থিতি তৈরি হলে দিল্লি সেটিকে নিজের পূর্বাঞ্চলীয় নিরাপত্তার খুব কাছাকাছি ঘটনা হিসেবে দেখবে। তাই ভারত রোহিঙ্গা সংকটের সমাধানের কথা বললেও এমন কোনো ব্যবস্থায় স্বস্তি পাবে না যা কক্সবাজার ও রাখাইনে চীন কিংবা আমেরিকার দীর্ঘস্থায়ী প্রভাব বাড়িয়ে দেয়। আমেরিকার কাছে রোহিঙ্গা সংকট মানবাধিকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তায় ওয়াশিংটন দীর্ঘদিন ধরে সবচেয়ে বড় দাতাদের একটি। খাদ্য, স্বাস্থ্যসেবা ও আশ্রয় ব্যবস্থায় আমেরিকান অর্থায়নের বড় ভূমিকা রয়েছে। কিন্তু পরাশক্তি কখনো একটি অঞ্চলকে শুধু একটি চোখ দিয়ে দেখে না। আমেরিকার বৃহত্তর ইন্দো প্যাসিফিক কৌশলের কেন্দ্রে রয়েছে চীনের প্রভাব নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ উন্মুক্ত রাখা এবং বঙ্গোপসাগরীয় অংশীদারিত্ব বাড়ানো। সেই দৃষ্টিতে বাংলাদেশ এমন একটি দেশ যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। কক্সবাজারের অবস্থান আরও গুরুত্বপূর্ণ। কাছেই মিয়ানমারের সংঘাত, চীনা অর্থনৈতিক করিডোর এবং ভারত মহাসাগরে প্রবেশের পথ। মানবিক সহায়তার কারণে এখানে আন্তর্জাতিক সংস্থার উপস্থিতি, তথ্য প্রবাহ এবং কূটনৈতিক যাতায়াতও স্বাভাবিকভাবেই বেশি। এর অর্থ এই নয় যে প্রতিটি সাহায্যকর্মী বা বিদেশি প্রতিনিধি গোপন সামরিক পরিকল্পনার অংশ। এমন দাবি প্রমাণ করা ছাড়া দায়িত্বহীন হবে। কিন্তু মানবিক উপস্থিতি দীর্ঘ হলে সেটি রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব তৈরির ক্ষেত্রেও হয়ে ওঠে। এই সত্য অস্বীকার করার সুযোগ নেই। রাখাইনে কোনো মানবিক করিডোর তৈরি হলে আমেরিকা সেটিকে নিপীড়িত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানোর পথ হিসেবে দেখবে। চীন দেখবে নিজের প্রকল্পের পাশ দিয়ে তৈরি নতুন আন্তর্জাতিক প্রবেশ পথ হিসেবে। ভারত দেখবে উত্তর পূর্বাঞ্চলের কাছে বিদেশি উপস্থিতি হিসেবে। একটি পথ, কিন্তু তিন পরাশক্তির চোখে তিনটি সম্পূর্ণ ভিন্ন মানচিত্র। দীর্ঘদিন ধরে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করেছে। কিন্তু বিশ্ব বাংলাদেশের এই ত্যাগকে ধীরে ধীরে স্বাভাবিক ঘটনা হিসেবে ধরে নিয়েছে। অর্থ সহায়তা কমছে, প্রত্যাবর্ষণ আটকে আছে, অথচ নিরাপত্তা ও সামাজিক চাপ বহন করছে বাংলাদেশ। শিবিরে হতাশা বাড়লে মানব পাচার, মাদক, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ও অপরাধের ঝুঁকি বাড়ে। স্থানীয় জনগোষ্ঠীর জমি, শ্রমবাজার, পরিবেশ ও অবকাঠামোর ওপরও দীর্ঘস্থায়ী চাপ তৈরি হয়। তবুও এই সংকট বাংলাদেশের হাতে একটি কূটনৈতিক শক্তিও দিয়েছে। চীন রাখাইনে স্থিতিশীলতা চায়, ভারত সীমান্ত ও কালাদানের নিরাপত্তা চায়, আমেরিকা মানবিক উপস্থিতি ও ইন্দো প্যাসিফিক অংশীদারিত্ব ধরে রাখতে চায়। সবার প্রয়োজনের মাঝখানে রয়েছে বাংলাদেশ। সমস্যা হলো, নিজের পরিষ্কার কৌশল না থাকলে দর কষাকষির শক্তি ফাঁদে পরিণত হয়। কোনো পরাশক্তির পরিকল্পনায় শুধু অংশগ্রহণ করলেই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না। বাংলাদেশকে আগে নির্ধারণ করতে হবে প্রত্যাবর্ষণের নিরাপত্তাকে নিশ্চিত করবে। রাখাইনের কোন কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে, মানবিক পথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এবং কোনো বিদেশি শক্তি সেই পথকে সামরিক বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে কিনা। কারণ অন্যরা কক্সবাজারে নিজেদের স্বার্থ দেখবে। বাংলাদেশের মানচিত্র রক্ষার দায়িত্ব শুধু বাংলাদেশের। ভোরের আগে নাফ নদীর অন্ধকার আরও ঘন হয়। বাংলাদেশের পারে পাহাড় জেগে থাকে, ওপারে রাখাইনের পাহাড় নিশ্চুপ। দেখে মনে হয় কিছুই ঘটছে না, কিন্তু এই নীরবতার ভেতরেই বদলে যাচ্ছে সীমান্তের নিয়ন্ত্রণ, সমুদ্র বন্দরের ভবিষ্যৎ এবং বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য। রোহিঙ্গা শিশুটি কক্সবাজারের শিবিরে বসে হয়তো শুধু বাড়ি ফেরার অপেক্ষা করছে। চীনের কর্মকর্তা একই জায়গায় দেখে কিয়াও কফিউর নিরাপত্তা। ভারতের কৌশলবিদ দেখেন কালাদান ও উত্তর পূর্বাঞ্চলের ভবিষ্যৎ। আমেরিকা দেখে ইন্দো প্যাসিফিকের একটি গুরুত্বপূর্ণ জানালা। শুধু বাংলাদেশ যদি এখানে মানুষের কান্না আর বিদেশিদের প্রস্তাব দেখে, কিন্তু নিজের জাতীয় মানচিত্রটি না দেখে, তাহলে সবচেয়ে বড় ভুলটি সেখানেই হবে। বাংলাদেশ ছোট ভূখণ্ডের দেশ হতে পারে, কিন্তু তার সমুদ্র ছোট নয়, তার অবস্থান দুর্বল নয়। বঙ্গোপসাগরের মাথায় দাঁড়িয়ে থাকা এই দেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝের দরজা। সেই দরজার চাবি কারো হাতে তুলে দেওয়ার প্রয়োজন নেই। মানবিক সহায়তা আসবে, বন্ধুত্ব আসবে, বিনিয়োগ আসবে,
কিন্তু সিদ্ধান্তের শেষ স্বাক্ষরটি ঢাকারই হতে হবে। নাফ নদীর ওপারে একসময় আবার আলো জ্বলবে, মানুষ স্বদেশে ফিরবে, বাংলাদেশ সেই আশাই রাখে। তবে তার আগে কক্সবাজারের টেবিলে রাখা মানচিত্রটির দিকে ভালো করে তাকাতে হবে, কারণ মানচিত্রটির ওপর ইতিমধ্যে চীন একটি রেখা এঁকেছে, ভারত এঁকেছে আরেকটি। আমেরিকার কলমও থেমে নেই। এখন অপেক্ষা বাংলাদেশ নিজের রেখাটি কখন আঁকবে।